আপনি এই যে অল্প সময়ের মধ্যে চাষীদের মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠলেন কিভাবে? সেটা একান্তই আল্লাহ তাআলার ইচ্ছে, তবে আমি মন প্রাণ দিয়া ওদেরকে নিয়ে চিন্তা করি। ওই রকম তো আমি সব জানতাম না, যতটুকু জানি একটা কথাই বলি, তুমি তোমার পাশের খামারিকে এটা বলবা। প্রাতিষ্ঠানিকভাবে অত লেখাপড়া আমার নেই, কিন্তু আমি এইটার উপরে আমি 20 বছর ধরে গবেষণা করতেছি। আমি যখন বিদেশ থেকে আসার জন্য আমি কাজ শুরু করছি, আমাকে শুনেই মানুষ বলছে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদানি, এ আবার করবে কৃষি। এগুলো আমার শুনতে হয়েছে। বড় অফিসার যদি এসে বলে তাকে কিন্তু আমি ভাই ডাকি, আর একজন কৃষক যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি তাকে স্যার ডাকি। বইয়ের দুটো পাতা পড়লে শিক্ষিত হলো না, শিক্ষিত কিন্তু ওরাই যারা সমাজকে, দেশকে, নিজেকে দিতে পারতেছে, তারাই শিক্ষিত। বড় সচিব হলাম, বড় একজন অফিসার হলাম, ঘুষ খেয়ে কোটি কোটি টাকা আয় করলাম, এতে বাপমার গর্ব না হয়ে বাপমার বলা উচিত যে আমার সন্তানটা অমানুষ হয়ে গেছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আমি ঘোর বিরোধী। আমি বলবো কৃষিকাজ করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। 100টা সফল মানুষের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, কমপক্ষে 80% লোক পাবেন তার বাবা কৃষক ছিল। আপনি বিল গেটসের কথা একবার ভাবেন, ওয়ার্ল্ডের ফেমাস একজন ব্যক্তি এবং ধনী ব্যক্তি, সেও কিন্তু কৃষক ছিল, তার বাবা কৃষক ছিল। সে একটা কথা বলছিল যে তোমার জন্মটা হোক গরিবের ঘরে, দোষের কিছু নেই, তোমার মৃত্যুটা যেন হয় ধনী হয়ে। প্রত্যেকটা দিন একটা করে প্রেমে পড়ি, সে প্রেমটা কোনো মানুষের না। একটা লাউয়ের ডগা যখন শিশিরে ভিজে মাটিতে বায় বা মাছায় বায়, ওর চেহারাটা দেখেন খুঁজে আইসা, ওর ভিতরে প্রেমিকার ছাপ পাবেন। ভালোবাসার না ওকে, এরা প্রেম পাইলে এরা কিন্তু ফুটে ওঠে, এরা কিন্তু সুন্দরকে ওঠে, সমাজকে দিচ্ছে, সমাজ নিচ্ছে, কিন্তু সমাজ হয়তো অনুভব করতে পারে না যে আমরা কি নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে একটি এক্সক্লুসিভ ভিডিও ধারণ করতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেলোয়ারা অ্যাগ্রো অ্যান্ড ট্রেনিং সেন্টারে। এই দেলোয়ারা অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী সুমন ভাই। আধুনিক উপায়ে যারা চাষাবাদ করেন অনেকেই সুমন ভাইকে চিনেন। কৃষি চাষাবাদে একজন মডেল কৃষক, বাবুগঞ্জ উপজেলার এই উদ্যমী উদ্যোক্তা আবু বকর সিদ্দিক সুমন ভাই। আমরা এর আগেও তাকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা গতকালকে এসেছিলাম মুলাদিতে একটি প্রোগ্রামে। এখানে এসে আমার ইচ্ছা জাগলো যে তার এখানে কি হচ্ছে এখন বর্তমান সেটি দেখব। তো সকাল সকাল তার বাসায় এসে তাকে পাইনি, তার একটি নতুন প্রজেক্ট হয়েছে, সেখানে তিনি এই মুহূর্তে অবস্থান করছে। আমরা সেখানে যাব, তার সাথে কথা বলে কৃষি চাষাবাদের বিভিন্ন তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। সেই সাথে তিনি যে একজন দীর্ঘদিনের পেঁপে চাষি, বর্তমান তার পেঁপে চাষের অবস্থা কি, কীভাবে চাষাবাদগুলো হচ্ছে, কোন অবস্থায় রয়েছেন এখন, আমাদের দেশের কৃষি সেক্টরের চাষি ভাইরা কতটা অবহেলিত, বেকার যুবকরা কেন এখনও বসে আছে, কৃষিতে কেন তারা মনোনিবেশন হতে পারতেছে না, এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। ভিডিওটি না টেনে দেখবেন, খুবই এক্সক্লুসিভ একটি ভিডিও হবে, আমাদের সাথে থাকুন। আমরা কথা বলবো সেই মডেল চাষি, আদর্শ কৃষক আবু বকর সিদ্দিক সুমন ভাইয়ের সাথে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি স্যার। আপনার সন্ধানে সকাল সকাল চলে আসছি, বাসায় এসে শুনলাম যে আপনি বাসার বাগানে নাই, নতুন বাগানে আসছেন। এইটাই কি সেই নতুন বাগান? হ্যাঁ, এটাই নতুন বাগান। আমি প্রতিদিন সকালে এইখানে প্রথম আসি। আচ্ছা। সেখানে দেখে যাই, কিছু ভুল ত্রুটি থাকলে সেটা আবার নিয়ে যাই, ওই ঘরে যাই, আমার লোকজন আসলে তখন এখানে আমি পাঠাই। এটা তো কি বাগান ছিল এর আগে? হ্যাঁ, এখানে বাগান ছিল, তো এটা ছিল 2 মাস আগে। 2টা গাছের মাঝখানে একটা করে পেঁপে চারা রোপণ করে দিয়েছি। এইটা একটু মানে বড় হইতেছে, আর ওইটা গাছগুলো কেটে দিয়েছি। এটা করে 1 মাসের ভিতরে এটা ফুল এসে যাবে। একটু খুঁটিটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এইটা হচ্ছে পেঁপের গাছ, পেঁপের গাছের থেকে 2 গুণ হচ্ছে মোটা খুঁটি। তাতেও কিন্তু রাখতে কষ্ট হয়ে যায়। এখান থেকে কিন্তু ফল আসছে। যে ফল আসবে, এই ফলের লোডটা এই খুঁটিটাই ধরে রাখবে, গাছটা এত চিকন, এরপরে ফল ধরে প্রচুর। চলেন একটু বাগানটা ঘুরে দেখি। এটা তো বিশাল জায়গা দেখতে পাচ্ছি। খারাপ না, মোটামুটি 65%। হ্যাঁ, 33 বিঘা হলে 2 বিঘা। 2 বিঘা। এগুলো প্রত্যেকটা মাদায় কি 2টা করে গাছ দেওয়া? প্রত্যেকটা মাদায় 3টে করে গাছ দেওয়া আমার। কবে নিলেন, কতদিন আগে? এটা গত বছর ফেব্রুয়ারিতে নিয়েছি। তা নিয়ে আমি ফেব্রুয়ারি লাস্টের দিকে আমি রোপণ করছি এই গাছগুলো। তাই এগুলো মোটামুটি মানে 1 বছরের ভিতরে ম্যাটটাই হয়েছে, কারণ আমি একটু লাস্টে লাগানো হয়েছিল গাছগুলা। এই জন্য বৃষ্টির কারণে গাছটি একটু লম্বা হয়েছে। আলহামদুলিল্লাহ, মানে মোটামুটিভাবে খারাপ আসে নাই। 1,00,000 টাকা আমার লাভ হয়েছে। এটা ভালো ফল হলে আরো আসতে ইনশাআল্লাহ। ভালো ফল হলে তো আরো বেশি হইতো, কিন্তু আমার রোপণ করা হয়েছে একটু লাস্টে। এবছর আশা করি ভালোই আসবে। আমার 100 গাছে একবারে ফেলে দিলে 2 লাখ টাকা আসে। মাঝে মাঝে দেখতে পাচ্ছি বিটরুট লাগায় রাখছেন। না, বিটরুট আমি পরীক্ষামূলকভাবে করছি, কারণ পেঁপে চাষটা হয়তো দেখা গেছে একটা বছর আমি করব না,
তখন আমি এই জমিটাকে একেবারে মানে রেস্ট নেব। সেই রেস্টের সময় যেন একটা ফসল যদি আমি একসাথে 2 বছর 3 বছর মোটামুটি হবে, এরপর কিন্তু হতে চায় না। সেক্ষেত্রে ফসলটার ধরনটা যদি চেঞ্জ করি, তো ওই মাটিটা আবার সেই আগের ফসলটা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সেক্ষেত্রে আমি ওই বিটরুটটা কি হয় সে দেখো, যেহেতু এটা নূতন একটা ফসল আমাদের দেশের জন্য। বিটরুট কিন্তু খুব চাহিদা আছে, কিন্তু মানুষ এখনও এটার গুণগুণ মানে এটা বুঝে উঠতে পারেনি। তবে আশা করি অচিরেই বুঝে যাবে। কোনো বাড়িতে অসুখ হইলে একটা পাকা পেঁপে নিয়ে মানুষ যেত, এটাকে তারা একটা ঔষধি ফল হিসেবে মনে করতো। এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে পেঁপে খাচ্ছে, কাঁচা পেঁপে। হোটেলে আপনি যেখানে যাবেন পেঁপেটা কিন্তু অনেক আলুর চেয়ে কম না, আলুর চেয়ে তো বেশি খাচ্ছে পেঁপে। সুমন ভাইয়ের প্রজেক্টে আসছি আর পেঁপে খাবো না এমনটা তো হয় না ভাই। খুবই সুমিষ্ট এখন পেঁপে দেখতেছি। খারাপ না, মিষ্টি ভালো ইনশাল্লাহ। এত মানুষের সমাগম কেন এখানে? সবাই ট্রেনিং দিতে আসছে। ট্রেনিং নিতে? হ্যাঁ, এই ব্যাপারে প্রতিদিন লোক আসে। তাই প্রতিদিন আমি যদি ট্রেনিং দেওয়াই, আর যে ইনকাম তার 3 ভাগের 1 ভাগ আমি শুধু এদের পিছনে খরচা করি, এবং আর 1 ভাগ গরিব মিসকিনে দিয়ে দেই, আর 1 ভাগ আমি নিজে বহন করি। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে তো অনেক মানুষ আসছে। না, অনেক লোক, এরকম প্রতিদিনই আপনার 100-150 লোক আসে। সব জায়গা থেকে? সব জায়গা, সমস্ত বাংলাদেশ থেকে আসে। স্থানীয়রাও কি আসতেছে? স্থানীয় আসে এখন। আগে তো দ্বিমত করতে, আগে কিছু ও কি মনে করে, ও কি ভাবে, ও ছিল বিদেশে, ও কি বিদেশ জানে। এখন তারা আসে, এখন তারা পরামর্শ নেয়। এখন তো পেঁপে শেষ হয়ে গেছে। প্রতিদিন আগে 10 থেকে 12 মণ করে কাটতাম, এখন 4 মণ 5 মণ ডেলি কাটা হয়। পুকুর পাড়ে ফ্ল্যাট আকার করা যায়, পাটটাই তো আমরা যে একটু উঁচু নিচু আছে, এর সুতরাং আমরা বৃষ্টি পড়লে ওটা সাথে সাথে পানিটা নেমে যায়। এমনও সময় আছে একাধারে 1 মাসে বৃষ্টি থাকে, তখন এই পানিটা কোথায় যাবে? গাছের গোড়ায় নিশ্চয়ই থাকতে পারবে না, থাকলে তো গাছটা পচে যাবে। সেই জন্য আপনার এখানে আমরা লাইন করা হয়েছে, মানে আমাদের ভাষায়, বরিশালের ভাষায় বলে আইল করে আমরা লাগাইছি। আমি আসছিলাম মূলত মূলা দিতে, মনে হলো যে সুমন ভাইয়ের সাথে একটু দেখা করে যাই, গেলে হয়তো কিছু অভিজ্ঞতা দর্শকদের জানাতে পারবো। এই সময় এসে পেঁপের চারাগুলো কি যত্ন নিচ্ছেন, এত সুন্দর গাছের গ্রোথ। যখন ছোট লাগাইছেন তখন একটা সময় গেছে, এখন কিন্তু গাছ মোটামুটি ভাবে তার যৌবনে কিন্তু পা দিচ্ছে। যৌবনে পা দিচ্ছে মানুষের মতোই, ওদেরও কিন্তু একটা জীবন আছে। এখন গাছের যেভাবে পরিচর্যা করবেন ওর উপর নির্ভর করে গাছে ফল আসবে। এই গাছে যেমন বোরন, সালফার বা সার, খাদ্য যেগুলোই প্রয়োজন, এগুলো এখন আপনার যাই পরিপূর্ণভাবে এখন দিতে হবে। 2 দিন আগে আমি সার দিয়েছি, এই 15 দিন পরে আমি আরেকটা সার দেবো। ওই সারটার ভিতরে আমি বোরন দেবো, কিছু হরমোনও আমি দেবো, জৈব হরমোন। ফল অলরেডি আসতে যাবে, ফল আসতে দিলে তখন আলাদা একটা ট্রিটমেন্ট হবে। আর এখন সে ফল আনার জন্য আপনার কিছু খাদ্য দিতে হবে। গাছগুলো লাগানো হয়েছিল কতটুকু দূরত্বে? আমাদের যে জাত, এই জাতটার পাতাটা একটু ছোট হয়। অ্যাকচুয়ালি পেঁপে গাছ লাগানো উচিত 6 ফুট বাই 6 ফুট, কিন্তু আমি লাগাচ্ছি 5.5 ফুট বাই 5.5 ফুট। তার মানে গাছের পাতা একটু ছোট। পেঁপে গাছের সবচেয়ে খারাপ রোগ হলো আপনার মোজাইক ভাইরাস, তবে এই জাতটায় কোনো মোজাইক ভাইরাস নেই আলহামদুলিল্লাহ। কারণ এই যে একটা মাকড়সা ধরছিল, এটা দেখেন আমি একটু ভাটি মাছ দিয়েছি, ছেড়ে দিয়েছে, এখন কিন্তু সে ইউকে উঠছে। কারণ বাংলাদেশটা ছোট হলেও এক এক অঞ্চলের আবহাওয়া, মাটি, পানি, জল সবই আলাদা আলাদা। বরিশালে যে পেঁপে গাছে যেভাবে আমি ধরনগুলো মানুষকে বলে দেই, টার্নেতে আসে তাদেরকে, কৃষককে বলে দেই, সেটা কিন্তু কক্সবাজার বা চিটাগাং বা হিলট্যাক্সের লোকদেরকে আমি বলি না। আবার নর্থ বেঙ্গলের লোকদেরকে যেভাবে আমি বলে দেই, এটা কিন্তু বরিশাল লোকদেরকে বলি না। মাটি প্রস্তুত করার সময় আমার আগে খেয়াল করবো যে আমার মাটিতে কতটুকু অণু আছে, কতটুকু খাদ্য দিলে আমার গাছটা লাগানো উপযুক্ত হবে। এরপরে আমি যখন গাছটা রোপণ করি, রোপণ করার পর ঠিক 15 দিনের দিন আমি গাছে শুধু ডিএপি ড্যাপ সারটা আমি দিই 25 গ্রাম করে। দেওয়ার পরে ওইটার 15 দিন পরে আমি গাছকে দেখি যে গাছের ফুল পদ্ধতি আছে, এই উপর নির্ভর করে আমি টিএসপি আর পটাশটা একটু বেশি দেই। এরপর গাছ যখন এই ফুল আসবে 2 থেকে 2.5 মাসই তো ফুল আসে, আর শীত বাদ দিয়ে, শীতের সময় তো 3 মাস আগে ফুল আসে না, কিন্তু গরমের সময় 2 থেকে 2.5 মাস মধ্যে কিন্তু আমার গাছে ফুল আসে। তখন আপনি করি যখন ফুল আসবে তখন আমি কিছু বোরন দিই। বোরনটা আমি ইউজ করি পরে, কিন্তু অনেক কৃষিবিদরাই আমাকেও তারা সাজেস্ট করে যে আপনারা কী করেন, আপনার বোরনটা আগে দিয়েন, কিন্তু আমি বোরনটা পরে দিই। কারণ আমি খেয়াল করি কোন সারটা বা কোন উপাদানটায় লংজাভিটিটা বেশি আছে বা কম আছে, ওই জিনিসটা দেখে আমি দেই। বাসার পাশে যে পুকুর, সেটা কি আছে এখনো? অবশ্যই আছে, সেটাই তো আমার মূল খামার। এটা হলো ট্রেনিং সেন্টার। এখানে এই যে গাছটা দেখছেন, এগুলো আমি লোক দিয়া, আমার কৃষক দিয়া রোপণ করাইছি, এবং তাদেরকে হাতে কলমে এখানে ট্রেনিং দেওয়া হয়েছে। দূর দূরান্ত থেকে যারা আসে, থাকার জায়গা আছে, খাবার যেহেতু আমি খাই ওইভাবে খাওয়াচ্ছি, আর সব ফ্রি। এবং একটা লোকে 5 দিন 6 দিন 1 সপ্তাহ থাকে, এবং আপনার দল বেঁধে আসে। সেজন্য আমার ছাদের উপরে দেখবেন আমার শেড তৈরি করছি, ওখানে আমিও তাদের সাথে একেবারে ফ্ল্যাটভাবে আমরা শুই, সবাই মিললে একসাথে খাই। প্রাতিষ্ঠানিকভাবে অত লেখাপড়া আমার নেই, কিন্তু আমি এইটার উপরে আমি 20 বছর ধরে গবেষণা করতেছি। আমি বিদেশে ছিলাম ঠিকই, যে দেশেই গিয়েছি সে দেশে এই অবসর সময়টায়
আমার বন্ধু বান্ধব সবাই চিঠি লিখতো, টাস খেলতো, আমি কিন্তু ছুটে যেতাম কৃষকের কাছে, যাই আমি খামার কাছে যাইতাম, ওখান থেকে কিছু না কিছু সঞ্চয় করতাম। এরকম 36-37টা দেশ থেকে আমি কিছু কিছু সংগ্রহ করছি। লাস্টে যাই আফ্রিকা মহাদেশের 4টা দেশে আমি ট্রেনিং নিয়েছি। আমার অনেক টাকা খরচা করে, কিন্তু আমার সেইটা এখন আমার এই বেলা শেষে মানে বার্ধক্য বয়সে এইটা আমার কাজে লেগে গেছে। হাজার হাজার লোক আমার এখান থেকে ট্রেনিং নিয়ে খামার করতেছে এবং ভালো হচ্ছে। সবার একটা অনুপ্রেরণার মাঝখানে আমি আছি এবং সবার ভালোবাসা নিয়ে আমি আছি, যেটা আপনাকে বুঝাতে পারবো না। এর ভিতরে একটা সুখ শান্তি যে কত কিছু আছে সেটা এখন থেকে আমি বুঝি। আপনার ওই প্রজেক্টটা একটু দর্শকদের দেখাবো। মাশাআল্লাহ বেশ সুন্দর করেছেন। আরো জায়গা নিয়ে এখানে আপনার বানাবো, বিরাট অফিস হইবে এখানে, এখানে অফিস করবো। এই কি হচ্ছে এখানে, কি কাজ হচ্ছে? এগুলো চারা নিচ্ছে। চারা? হ্যাঁ হ্যাঁ। যেখানে আমি একটু অনাবাদি জমি দেখি আমার খুব কষ্ট হয়, একটু ফিরে লাগছে কেন। কয়টা ক্যারেট যাবে দেখো? এখানে ট্রেন যাইবে আপনার 25টা। তার মানে চারা বিক্রি একটা রমরমা। চারা আপনি আমার প্রত্যেক ডেলি গড়ে 10,000 12,000 চারা যায় দৈনিক? দৈনিক। এই তাহলে একটু ভেতরে যাই, আরো চারা দেখবো। সকাল সকাল চারা উঠার কাজ চলছে, তাই না? হ্যাঁ, সকাল থেকেই এগুলো দেখেন সব চারা, এগুলো সব চারা যাচ্ছে, এগুলো নেবো। ওগুলো যে ওই পলির ভিতরে এগুলো কিন্তু সবই চারা। এগুলো বয়স হয়েছে জার্মিনেশন হওয়ার পরে 10 দিন হয়ে গেছে। তো চাষাবাদ সম্পর্কে বেশ অভিজ্ঞ, চারা তৈরি সম্পর্কে অভিজ্ঞতা কবে সংগ্রহ করলেন? মোটামুটি, কারণ আমার ট্রেনিং এইটার উপরে। হ্যাঁ, কারণ চারা না হলে আপনি লাগাবেন কি? চারাটা ইম্পর্টেন্ট। আর কৃষককে আমি যতই টার্ন করি না কেন, কৃষককে যদি উপযুক্ত ভালো চারা দিতে না পারি, কৃষক ফেল পড়ে যাবে, সে তো উঠতে পারবে না। আমি যেটা দিয়ে কাজ করতেছি সেইটাই তাদেরকে শিখাইয়া পড়াইয়া তারপর ওইটা দিচ্ছি। এবং ট্রেনিং ছাড়া কেউ এখান থেকে চারা নিতে পারে না। এখন তো অনেক খামার হয়ে গেছে, পুরানো অনেক কাস্টমার হয়ে গেছে, যারা একবার শিখে গেছে, খামার করছে, তারা আবার পরবর্তী নিচ্ছে, তাদেরকে আর ট্রেনিংয়ের প্রয়োজন নাই, তারা অলরেডি ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে। আর আমার চারা চলতেছে 5 বছর আগে থেকে। প্রথম বছর আমার চারা গেছে সামান্য, এর পরের বছর 1.5 লক্ষ চারা গেছে, এর পরের বছর আনুমানিক এটা গোনা হয় না, গত বছর গেছে 14 লাখ। এবছর টার্গেট আছে বেশি, কিন্তু এবছর শীতের কারণে কম হয়েছে। তবে এবছর মনে হয় আমরা 10-12 লক্ষ চারা যাবে। হ্যাঁ, মোটামুটি একসাথে 1,20,000 চারা ওঠে এইখানে। হ্যাঁ, বাহ, এগুলো সব ক্যারেটে এখনো চলে যাবে না? এখন চলে যাবে এগুলা, এই সকাল থেকে গেছে। আরো লাগানোর ভরা মৌসুম কোনটা? গাছ লাগান যায় সবসময়, তবে বর্ষার 2 মাস না লাগানটাই বেটার। ওই সময় গাছ বড় লম্বা হয়ে যায়, আচ্ছা, ফল একটুই হয়। আর এই সময়টা একটা উপযুক্ত সময়। এবং আরো 1 মাস আগে থেকে যারা রোপণ করছে, ওরা আপনার মার্কেট ভ্যালুটা ভালো পাবে। তারপর যাই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত লাগাইলে এটা মোটামুটি পর্যায়ে একটা সহনশীল সময়। ওইখানে কি জানি লিখে রাখছেন, মানে কি? ওইখানে এটা বুক করা, এটা ওই মালিকে কিনে 2 পাতার থেকে কিনে নিয়ে তো ওখানে লিখে দিয়ে যাচ্ছে যে এটা চারা কাউকে না নিতে পারে। তাই এই জন্য এখানে চারা সিরিয়ালটাই ইম্পর্টেন্ট। আপনি তো সিরিয়াল না পাই চারা নিতে পারবেন না। চারা চাইলেই আমি দিতে পারবো না চারা আপনাকে। এই একটা চারা যে নেবে তাও সিরিয়াল অনুযায়ী নেবে। এই চারা তৈরি কাজগুলো এখন কে করতেছে? কতজন লোক এখানে কাজ করে? চারা তৈরি করার জন্য এখানে 8 জন লোকে কাজ করে। তাই? আর আমার ম্যানেজারও সবসময় সব তদারকি করে, কিন্তু চারার যে কারিগর ওরা হেল্পার আছে 2 জন, আর 6 জন আছে তারা চারা ভরে। চারা খুব সেনসিটিভ, মানে একটু যদি বিচিটা আগে পিছে হয় তাহলে আপনার জার্মিনেশনের একটু সমস্যা হয়। 2 মাস পরে এখানে আসতে দেখবেন ফলে ফুলে ভরে যাবে। 2 মাস পরে এই চারাগুলো বড় হয়ে যাবে, সুন্দর লাগবে। এই সাইডে সব সবজি হবে। বাগান জগতে এসে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, এর আগে আমরা দর্শকদের জানিয়েছি। এই সময়টাতে কি পরিমাণ বাগান আপনার হাত ধরে গড়ে উঠছে এবং কতজন উদ্যোক্তা সফলভাবে সেই কাজগুলো করে যাচ্ছে, এবং এই বাগান গড়ে ওঠাতে চাষিরা লাভবান হতে ব্যক্তিগতভাবে আপনাকে সেটা কেমন লাগে, এসব বিষয়ে যদি একটু শেয়ার করতেন। 2 দিন আগে আমি খাতা দেখেছি 6,800 সামথিং আমার কৃষক তৈরি হয়েছে। প্রতি বছর আমি নতুন খাতা আমি তৈরি করি, তাতে আমার প্রায় এখন প্লাস মাইনাস ধরেন সব নিয়ে 10,000-এর উপরে আমার মানে আপনার খামার তৈরি করছে। আমার এখান থেকে শিক্ষা নিয়ে বা আমার কাছ থেকে চারা নিয়ে বা মানে উৎসাহ অনুপ্রেরণায় তারা করছে, এটা আমার খুব গর্বের। উনি খুশি হবেন, 24 পরগনা থেকে, ইন্ডিয়া থেকেও লোক আসছে এবং তারাও এখান থাকা খাওয়া সব ফ্রি, এবং আমার এখান থেকে ট্রেনিং তো নিয়ে তারপর তারা চলে যায়, তাদের বীজ নিয়ে গেছে, তারা ওখান যাইয়া মানে আপনার বাগান শুরু করছে। এবং আরও শুনে খুশি হবেন, ওই মালয়েশিয়াতে পেনাং একটা ডিস্ট্রিক্ট আছে মালয়েশিয়াতে, ওখান থেকে প্রচুর এখান থেকে বিচি নিয়ে গেছে, ওখানে অনেক বড় বড় বাগান করছে। এবং ইতালিতে তারা অনেক খামার হয়েছে, সেখানে আমার এই পেঁপের নাম দিয়েছে সুমন পেঁপে, এবং মালয়েশিয়াতেও তারা সুমন পেঁপে নাম দিয়েছে, এবং ওখানে খুব ভালো ফেমাস, আমি মানে ভালো একটা লাভ করছি। আপনি এই যে অল্প সময়ের মধ্যে চাষিদের মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠলেন কিভাবে? সেটা একান্তই আল্লাহ তাআলার ইচ্ছে, তবে আমি মন প্রাণ দিয়া ওদেরকে নিয়ে চিন্তা করি এবং আমার মনে ধারণ করি যে একজন কৃষক তৈরি করা আমার স্বপ্ন।
ওই রকম আমি সব জানতাম না, যতটুকু জানি একটা কথাই বলি, তুমি তোমার পাশের খামারিকে এটা বলবা, দেখবে একদিন এই সমস্ত বাংলাদেশটায় একটা ফুটান্ত সকাল হয়ে উঠবে, ওরা সেটা কৃষি সেক্টর। এটা আমার স্বপ্ন, যে আমি যেটুকু করি আধুনিক পর্যায়ে আমি মনে ধারণ করে করি, এর সাথে আমি মিশে গেছি। আমার শয়নের স্বপ্নে ওটা নিয়ে ভাবি। আমি যদি এক জায়গায় বেড়াতে যাই, আমার কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, ফোনের মাধ্যমে দেখি আমার গাছ কীরকম আছে, কী অবস্থা আছে, এটা আমি দেখি। কারণ এটাকেই আমি প্রতিনিয়ত এটা নিয়ে আমার ভাবনা। বিদ্যা বুদ্ধি থেকেও অনেক তরুণ যুবকরাই এখনো বেকার, কর্ম কি করবে সেটাই ভেবে পাচ্ছে না, পেশা হিসেবে কি বেছে নেবে সেটাই খুঁজে পাচ্ছে না, অনেকে করতে চেয়েও করতে পারতেছে না। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, বা কেন এই যুবকগুলো এখনো কর্মমুখী হতে পারতেছে না, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? অ্যাকচুয়ালি শিক্ষিত কাকে বলে? বইয়ের দুটো পাতা পড়লেই শিক্ষিত হলো না। শিক্ষিত কিন্তু ওরাই যারা সমাজকে, দেশকে, নিজেকে দিতে পারতেছে, তারাই শিক্ষিত। সামাজিক কিছু বাধ্যবাধকতা আছে, বাবা মায়ের কিছু বাধ্যবাধকতা আছে, নিজের কিছু বাধ্যবাধকতা আছে। ভালো কলেজে লাগিয়ে লেখাপড়া বাবা মায় করায়, তখন বাবা মার স্বপ্ন একটাই থাকে, আমার সন্তানটা কমপক্ষে হলে একজন সচিব হবে, কমপক্ষে হলেও একজন বড় ডাক্তার হবে। কিন্তু তারা এইটা বলে না যে আমার সন্তান একজন মানুষের মতো মানুষ হবে, এটি কিন্তু ভাবে না। আপনার মাস্টার্স কমপ্লিট করার পর যদি আপনি একটা কৃষিকাজ করতে আসেন, তখনই কিন্তু আপনার মন একবার প্রথম সায় দেয়, এত লেখাপড়া করার পরে আমি এটা করবো। তারপর বাপ মা সায় দেয়, হ্যাঁ বেটা তুই এত লেখাপড়া করলি, আমার ছেলে কৃষিকাজ করবে। যেন আমি এটা ভুক্তভোগী। আমি যখন বিদেশ থেকে আসে, যখন আমি কাজ শুরু করছি, আমাকে শুনেই শুনেই মানুষে বলছে, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদানি, এ আবার করবে কৃষি। এগুলো আমার শুনতে হয়েছে। বড় সচিব হলাম, বড় একজন অফিসার হলাম, ঘুষ খেয়ে কোটি কোটি টাকা এই করলাম, এতে বাপ মার গর্ব না হয়ে বাপ মার বলা উচিত যে আমার সন্তানটা অমানুষ হয়ে গেছে। নট অনলি ফর কৃষি, আমরা সমাজের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভালোবাসার জন্য যে একটা কাজ করেন, তাতে বাপ মারও গর্ব করা উচিত। তাকে বাধা না দিয়ে তাকে আরও উৎসাহ দেওয়া উচিত, বাবা তুই এটা কর, বাবা এইটা কর, ভালো, আমি খুব খুশি, আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমার সন্তান এই কাজটা করতেছে। এই দিকে আসেন না। আমি একজন অল্প শিক্ষিত মানুষ, চিফ থেকে বড় বড় রিটায়ার্ড পার্সন, বড় বড় অফিসাররা আমার এখানে কিন্তু আসে, যে তাদেরকে একটা জীবন তারা ভিতরে খুঁজে পেয়েছে। তারা যদি আমাকে স্যার ডাকে, হয়তো আপনি মনে মনে ভাবেন যে আমরা স্যার ডাকলে খুশি হন, তা না। আমি নিজেকে এটুকুই বুঝাই যে ওই লোকগুলো আমাকে স্যার ডাকছে আমার কর্মে, আমি তাদেরকে একটা কিছু দিতে পারতেছি, সেই জন্য তারা আসছে, আমিও তাদেরকে সেইভাবে গ্রেড দেই। বড় অফিসার যদি এসে বলে, তাকে কিন্তু আমি ভাই ডাকি। আর একজন কৃষক যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমি তাকে স্যার ডাকি। হয়তো আপনি আমার কথাগুলো একমত হইতে পারবেন না, প্রত্যেকটা দিন একটা করে প্রেমে পড়ি। সেই প্রেমটা কোনো মানুষের না। একটা লাউয়ের ডগা যখন শিশিরে ভিজে মাটিতে বায় বা মাছায় বায়, ওর চেহারাটা দেখেন খুঁজে আইসা, ওর ভিতরে প্রেমিকার ছাপ পাবেন। ভালোবাসান না ওকে, ও কিন্তু আপনার একটু হাতের ছোঁয়ায় যখন মাছায় উঠাই দেবেন, ও কিন্তু একটা সুন্দর প্রাণ পাবে। ওর মাঝখানে আপনি নিজেকে খুঁজে নেন, দেখবেন আমরা প্রতিদিন আপনার নূতন নূতন ভালোবাসা আসবে আপনার ভিতরে। যে প্রেম টাকা দিয়ে কিনতে পারবেন না, যে প্রেমিকারে ফ্ল্যাক্সি লোড দিতে হয় না, যে প্রেমিকারে হাজার হাজার টাকা দিয়ে বড় বড় রেস্টুরেন্টে খেতে হয় না, তারপর কিন্তু সেই প্রেমিকার মন পাবেন না। এমন কিছু নেই যে আপনাকে ধোকা দেবে, সেই মানসিকতা নেই। এরা প্রেম পাইলে এরা কিন্তু ফুটে ওঠে, এরা কিন্তু সুন্দরকে ওঠে, সমাজকে দিচ্ছে, সমাজ নিচ্ছে, কিন্তু সমাজ হয়তো অনুভব করতে পারে না যে আমরা কি নিলাম। বাবা কৃষক, এটা কি কোনোভাবে ছেলের ওপর প্রভাব ফেলে? বাবা কৃষক হওয়াটা কি অন্যায় কোনো কাজ, না সেটাকে পুঁজি করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে? এইখানে আমি আপনাদেরকে আপনার বিরোধ ভাববো, এই জন্যই ভাববো, আপনি খুঁজে দেখেন 100টা সফল মানুষের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, কমপক্ষে 80% লোক পাবেন তার বাবা কৃষক ছিল। আপনি বিল গেটসের কথা একবার ভাবেন, ওয়ার্ল্ডের ফেমাস একজন ব্যক্তি এবং ধনী ব্যক্তি, সেও কিন্তু কৃষক ছিল, তার বাবা কৃষক ছিল। সে একটা কথা বলছিল যে তোমার জন্মটা হোক গরিবের ঘরে, দোষের কিছু নেই, তোমার মৃত্যুটা যেন হয় ধনী হয়ে। যদি কেউ বলে যে আমার বাবা কৃষক ছিল, সে ছেলে ম্যাজিস্ট্রেট বা ছেলে একজন মানে আপনার অনেক বড় ধরনের কিছু হয়ে গেছে, এটা ব্যাকগ্রাউন্ডে টানেন, আমার তখন কষ্ট হয়। আপনাকে স্যালুট করা উচিত ওই ব্যক্তিকে না, তার বাবা কৃষককে। এটা আমি বলবো। গরিব ছিলাম আমরা, আমাদের পাশেই স্কুল, ঘুমটি দিলে আমরা শব্দ শুনতে পাই, তখন যাই দৌড়ে যাইয়া ক্লাসে বসতাম। লেবার নেওয়ার মতো ক্ষমতার বাবার ছিল না, আমরা খুবই অসহায় পরিবার থেকে ছিলাম। তখন আমি প্রতিনিয়তই স্কুলে যখন যেতাম, তখন আমার ফার্স্ট যে পিরিয়ডটা নিত ওই ভদ্রলোক প্রতিদিনই আমাকে বকা দিত যে তুই দেরি করে আসো কেন, অর্ধেক পিরিয়ড হয়ে যায় তারপর তুই আসো। মানে এজন্য গালমন্দ তো খেয়েছি, এবং একদিন আমাকে বলছে যে তুই লাঠি নিয়ে আয়। সেই লাঠি দিয়া, আমার নিজের আনা লাঠি দিয়া স্যার আমাকে অনেক পিটাইছিল, তুই আর লেখাপড়া করার তোর দরকার নেই, তুই যা তোর বাপের সাথে কর যাইয়া। কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম, এবং স্যারের এই কথাটাকে আমি একটা জেদ হিসাবে নিয়েছিলাম যে আমার কিন্তু স্বপ্নে, আমার রক্তের ভিতরে কিন্তু ওটা কৃষিটা বইতে হচ্ছে। তখন আমি বলছিলাম যে স্যার সবাই হয়তো স্যার ইঞ্জিনিয়ার, ডক্টর, পাইলট হবে, আমি একজন কৃষক হব স্যার। আর যদি হিরো স্যার বেঁচে থাকতো,
তাহলে আমি তার সাথে আমি যে জাতিসংঘের পুরস্কার পেয়েছি, ইউনিভার্সিটি থেকে পুরস্কার পেয়েছি, মহাত্মা গান্ধী পুরস্কার পেয়েছি, মাদার তেরেসা পুরস্কার পেয়েছি, সব পুরস্কারগুলো স্যারের পায়ের কাছে বলতাম স্যার আমি পেরেছি। কিন্তু স্যার আজকে পৃথিবীতে নাই। আমার বিশ্বাস, আমার মনে যেটা আমি চেয়েছিলাম সেখানে আমি উইনার হয়েছি ইনশাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, এবছর না হলেও 50 মনের উপরে আম পাঠাইছে দূর থেকে, খেজুরি গুড় পড়তে বলে আমার কাছে পাঠাচ্ছে, পিঠা বানাই পাঠাচ্ছে। এটা কিন্তু ভালোবাসার ফসল। আমার কৃষকরা পাঠাচ্ছে, এখান থেকে ট্রেনিং দিয়ে যাচ্ছে, ফসল আছে, প্রথম ফলটা পেরিয়ে বলে স্যার আজকে আমি এত টাকা বেচছি, আপনি একটু দোয়া করেন। এটা কি কম পাওয়া? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আমি ঘোর বিরোধী। আমি বলবো কৃষিকাজ করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আপনি খুঁজে দেখেন বহির্বিশ্বে অনেক দেশে যারা বড় বড় লোক সবাই কিন্তু কৃষি সেক্টর থেকে আসছে। কৃষিটা কিন্তু সব জায়গায় প্রাধান্য পাচ্ছে, শুধু বাংলাদেশ এটা নিয়ে এখনও দ্বিমত কিছু কিছু লোকে করতেছে। কিন্তু আমি এটা ভাঙতে চাই। আমি চাই কি দিচ্ছেন কৃষককে, আপনারা কৃষকের কাছ থেকে অনেক কিছু নিয়েছেন। আপনারা প্রথম কৃষককে সম্মান দেন, দেখবেন জাতি দেশ গঠন হয়ে যাবে। পৃথিবীর কাছ থেকে আপনার মাথা তুলে আপনার দাঁড়াতে পারবেন, কিন্তু আপনি কৃষককে ছোট ভাববেন না। কেউ যদি খালি একটু সম্মান দেয় যে ভাই কেমন আছেন, ওরা কিন্তু উৎসাহিত পায়। আর কেউ যদি বলে ধরো কৃষিকাজ করে, ওরা বাদ দেয় কেউ, তখন তারা মনোবল হারাই যায়। বিদেশে যেমন আছে কৃষি কার্ড থাকলে তাকে বাসেও কিন্তু ভাড়া নেয় না। আর আমাদের দেশে একটু কৃষক দেখলে মাসে তাচ্ছিল্য করে বলে যে ও কৃষিকাজ করে। কিন্তু এইখান থেকে আমাদের ফিরে আসতে হবে। এইখান থেকে আমাদের আসতে হবে যে না, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, কৃষকরাও জাতির মেরুদণ্ড হওয়া উচিত। আমি মনে করব কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। কৃষক না হলে আমাদের সভ্য সমাজে যে বড় বড় মাথাতলা মানুষগুলো আছে তারা দাঁড়াতে পারবে না, কারণ কৃষকের প্রয়োজন আছে। এটা আমি মনে করি। হয়তো আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, আমি কিন্তু কৃষকদের কিছু শুনলে আমি সেলিব্রেটার হয়ে যাই। কারণ আমার কৃষি আমার জীবন, কৃষকই আমার সব। আমি কৃষকদের জন্য ড্রেস কোড তৈরি করার জন্য আমি অলরেডি বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় আমি সরকারের কাছে আমি অলরেডি একটা বার্তা দিয়েছি, একটা অ্যাপ্লাই করছি যে কৃষকের ড্রেস কোড থাকা উচিত, কৃষকদের ইন্স্যুরেন্স থাকা উচিত, কৃষকদের একটা মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো সরকার দেখা উচিত। কৃষকদের লোন পাওয়ার দরকার আছে, ব্যাংক তাদের পাশে আসা উচিত। কিন্তু সেইটা কিন্তু সরকার বিভিন্নভাবে দেয় ঠিকই, আমি তাদেরকে ভুল বলবো না, কিন্তু মেন যে সময়টা ওই সময় কৃষকের পাশে এসে কেউ দাঁড়ায় না, দাঁড়ানো উচিত। সুমন ভাই, আপনার সাথে কথা বললে সারাদিন কথা বলতে ইচ্ছা করে, মন চায় শুধু নেই আর নেই। অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। শত ব্যস্ততায় অনেক মানুষের ভিড়ে যে সময়টুকু আমাদেরকে দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার এই দেলোয়ারা অ্যাগ্রো অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিও খুব খুশি আজকে আপনার সাথে যে সময়টুকু দিলাম, আমার সুন্দর একটা মুহূর্ত কাটছে। তো প্রত্যেকটা মানুষের প্রেম আছে, সেই প্রেমটা কৃষির প্রতি কিছুটা হলেও আপনারা খাটান, আমার মনে হয় দেশ আরো উন্নত হয়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।